আজ আমার বিয়ে হয়েছে, তবে দ্বিতীয় বিয়ে। কিন্তু যার সাথে বিয়ে হয়েছে তারও এটা দ্বিতীয় বিয়ে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আজ আমার প্রাক্তন বরেরও বিয়ে ছিল। লোকে বলে প্রথম বিয়ের মতো সুখকর কিছু হয় না। আমিও ভেবেছি তাই, কিন্তু আমার ভাবনায় কি আসা যায়। যাকে নিজে সবটুকু দিয়ে ভালোবেসেছি, সেই মানুষটি এমন একটা সময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছে যে সময়টা প্রতিটা মেয়ে চায় তার প্রিয় মানুষের সাথে থাকতে। সেই মানুষটির কারণে আজ আমি আমার ফুটফুটে নারী ছেঁড়া কলিজার টুকরোকে দাফন করে এসেছি। ভাবতে অবাক লাগে, সেই মানুষটি তার বাচ্চাকে একবারও দেখতে আসেনি। নিজের শরীরের একটা অংশ দাফন হয়ে গেছে, কিন্তু সে তো এলো না। কিন্তু হারিয়ে পেয়েছি আর একটা কলিজাকে। বাসর বলে একটা কথা আছে, নিয়ম মতে আজ ফুল দিয়ে খাট সাজানোর কথা, কিন্তু তা হয়নি। দুই প্রান্তে দুটো মানুষ তাদের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হারিয়েছে। সেখানে দ্বিতীয় বিয়ে নামক জিনিসটাকে নিয়ে মাতামাতি করার কিছু দেখছি না। একজন মা জানে তার সন্তান হারানোর ব্যথা। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি আর হিসেব মিলাচ্ছি জীবনের। প্রথম হোক বা দ্বিতীয় হোক, আজ অবধি কারো বিয়ে হসপিটালে হয়েছে কিনা জানা নেই। আজ জীবনের সবচেয়ে মূল্যবান একটা জিনিস হসপিটালে হারিয়েছি, কিন্তু পেয়েছি কারো জীবনের সবচেয়ে মূল্যবান আর দামি জিনিস। দামি বলা যায় না, কারণ সেই জিনিস দাম দিয়ে কেনা যায় না। আমি আমার কলিজা ছিঁড়ে রেখে এসেছি আর জড়িয়ে নিয়েছি আরেকজনের কলিজা। আজ থেকে ঠিক 10 দিন আগে সেই দিন বাবা মা আমাকে হসপিটালে ভর্তি করায়। আমার অবস্থা খারাপ ছিল, সাথে আমার বাচ্চাটার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার খুব দ্রুত ওটিতে নিয়ে যায় সিজারের জন্য। নর্মাল ডেলিভারি করাতে গেলে মা আর বাচ্চা দুজনেরই বিপদ হবে, কারণ প্রেগন্যান্সির পর থেকে মানসিক যন্ত্রণার প্রভাব পুরোটাই আমার বাচ্চার ওপর পড়েছে। আমি এত পরিমাণ দুর্বল ছিলাম যে নর্মাল ডেলিভারি করানো ইম্পসিবল। তাই ডাক্তার সিদ্ধান্ত নিয়েছে সিজার করাবে। আধা ঘন্টা থেকেও কম সময়ে সিজার 1 ঘন্টা লেগেছে। আমার প্রেশার ফল করছে আস্তে আস্তে, তাই ডাক্তাররা চিন্তিত ছিল। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমার মেয়ে বাবু হয়। কিন্তু আমার বাচ্চার হার্টবিট কম ছিল, ডাক্তার বাবুকে অবজারভেশনে রেখেছে। আমাকে কেবিনে দেয়া হয়, কিন্তু বাবুকে রেখে দেয় তারা। সেই দিন আমার বাবুর পাশাপাশি আর একটা বাবুকে নিয়ে ডাক্তারদের অবস্থা নাজেহাল হয়। বাচ্চাটার বয়স মেবি 15 থেকে 16 দিন হবে। বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে। আমার কেবিনের পাশাপাশি বাচ্চাটার কেবিন গলা ফাটিয়ে কাঁদছে। বাচ্চার দাদির সাথে আমার মায়ের ভাব হয়। উনি আমার কেবিনে এসে আমাকে দেখে গেছে বাচ্চাটা যখন ঘুমিয়েছিল তখন। বিকেলে আমাকে উঠিয়ে বসানো হয়, 2 জন নার্স এসে বসায়। ঠিক তখনই বাচ্চাটা আবার কেঁদে ওঠে। আমি নার্সকে জিজ্ঞেস করলে বলে, আজ 16 দিনই এমন করছে, মা নেই, তারপরে দুধের বাচ্চা তাই। তখন আমি নার্সকে বললাম বাচ্চাটাকে নিয়ে আসতে। নার্স দ্রুত বাচ্চাকে আর বাচ্চার দাদিকে আমার কাছে নিয়ে এলো। ফুটফুটে বাচ্চা, আমার বাচ্চার মতো, কিন্তু নিষ্ঠুর দুনিয়ায় বাচ্চার মা নেই। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মুখ লাল করে ফেলেছে। আমি বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। বাচ্চাটার সাথে সাথে কান্না বন্ধ করে দিল। তা দেখে নার্স দুটো অবাক হয়ে তাকিয়ে আছে। বাচ্চার দাদি হু হু করে কেঁদে উঠল, আমার মাও কেঁদে দিল। তখন হন্তদন্ত হয়ে রুমে এলো একজন মহিলা ডাক্তার আর সাথে একটা লোক। আমি তাকে দেখে ডাক্তার আর লোকটা আমার দিকে আর বাচ্চাটার দিকে তাকাচ্ছে। তবে লোকটার চোখে অসহায়ত্ব, চোখ ভিজে উঠেছে। ডাক্তারদের কথা বুঝলাম উনি শিশু বিশেষজ্ঞ, যিনি আমার বাবুকেও দেখছেন। ডাক্তার মুচকে এসে বলল, বাচ্চাটার কোনো রোগ নেই, তাই চিকিৎসাও নেই, কিন্তু সে তার মায়ের অভাবে ভুগছে। আপনার মধ্যে সে মা গন্ধ পাচ্ছে, তাই সে আপনার সাথে লেপ্টে আছে আর কান্না বন্ধ করে দিয়েছে। সাথে লোকটা কেঁদে উঠল। আমি বুঝতে পারলাম না কেন কাঁদছে। পাশের একটা নার্সকে আস্তে করে জিজ্ঞেস করলাম। তখন উনি বলল, বাচ্চাটার বাবা এই লোক। আমি বড় করে নিঃশ্বাস ফেললাম আর চিন্তা করতে লাগলাম, কই আমার বাচ্চার বাবাটা তো এমন না। আমার বাচ্চাটা মৃত্যুর সঙ্গে লড়ছে, কিন্তু তার বাবা তো একবার দেখতে এলো না। আসলে সব পুরুষ এক হয় না, ভালো খারাপ দুটো আছে।
কিন্তু আমার খারাপটা দিয়ে ভালোটাকে জাজ করি। লোকটা ধীর পায়ে আমার সামনে এসে নিচে হাঁটুকরে বসে ডুকরে কেঁদে উঠল। আমি তাজ্জব বনে গেলাম। উনি মিনতি করে বললেন, আমার বাচ্চাটাকে আপনি রাখবেন প্লিজ। যে কয়দিন আছেন এই কয়দিন না হয় আপনার কাছে থাক। আপনার কাছে থাকলে হয়তো বেঁচে থাকবে, এমনিতে আমার বাচ্চাটা মরে যাবে। প্লিজ বাঁচিয়ে দিন আমার কলিজাটাকে, আমি কৃতজ্ঞ থাকব। আমি আমার বাচ্চার জীবন ভিক্ষা চাইছি, ফিরিয়ে দেবেন না প্লিজ। লোকটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি বাচ্চাটাকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরলাম। আমার চোখের পানি বাঁধ মানছে না। আমার বাচ্চাটা মৃত্যুর পথযাত্রী। আমি জানি আমার কেমন লাগছে, ঠিক লোকটারও একই অবস্থা। আমি কি করে ফিরিয়ে দেই? আমি মা হয়ে একটা বাচ্চার মৃত্যু কখনো চাইব না। আমি বুকে জড়িয়ে ধরে বললাম, আপনি উঠে দাঁড়ান, আগে আমার কথা শুনুন। উনি আমার কথায় উঠে দাঁড়ালো। আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে আছে হাজারো আকুতি মিনতি। আমি বাচ্চাটাকে চুমু দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আমিও একটা বাচ্চার মা। তবে ভাগ্যের পরিহাস দেখুন, তার জন্মের পর একটিবারের জন্য তাকে কোলে নিতে পারিনি, আদর দিতে পারিনি। আমার বাচ্চাটা মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমি জানি একজন মায়ের কেমন লাগে যখন তার বাচ্চার এই অবস্থা হয়। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আমি মা হয়ে পারবো না একটা বাচ্চাকে ধুকে ধুকে মরতে দেখতে। আপনি না বললেও আমি কিন্তু বাচ্চাটাকে আমার কাছে রাখার জন্য বলতাম, তাই এত ভেঙে পড়বেন না। লোকটা আমার কথায় কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো, তারপর বলল, আমি আপনাকে ধন্যবাদ দিব না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না। একজন মায়ের কাজ সে নিঃস্বার্থভাবে পালন করে, সে নিঃস্বার্থ কাজের কৃতজ্ঞতা হয় না, এতে সেই কাজ ছোট হয়ে যায়। তবে কখনো কিছু প্রয়োজন হলে আমার ছোট পরির ওপর অধিকার খাটিয়ে অবশ্যই চাইবেন। উনি এইটুকু বলে চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে গেলেন। আমি স্থির হয়ে তাকিয়ে আছি। বাচ্চার দাদি আমার কপালে চুমু খেলেন। আমার মা আমার কাজে খুশি। আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে বাইরে গেল। নার্স দুটোর চোখে পানি। মহিলা ডাক্তার আমার কাছে এসে আমার আর বাবুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পরীর বাবুটার মা নেই, তাই ফিডিং করানো যায়নি। ল্যাকটোজেন সে মুখে নেয় না, নিলেও বমি করে দেয় আর কান্না করে। এত পরিমাণ কান্না করে যে শ্বাস নিতে কষ্ট হয়। স্যালাইন চলেছে ওর। আমি জোর করব না, কিন্তু এইটুকু বলবো, তুমি চাইলে বাচ্চাটাকে ফিডিং করাতে পারো। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, তুমি যে চাইবে তাই হবে। আমার এত বছরের এক্সপেরিয়েন্স, আমি এমন বাচ্চা দেখিনি, আর তোমার মতো মেয়েও দেখিনি। আমি ওনার কথা মনোযোগ দিয়ে শুনলাম। আমি সিদ্ধান্ত নিলাম বাচ্চাটাকে ফিডিং করাবো। উনি আমার কপালে চুমু দিয়ে বলল, আই এম প্রাউড অফ ইয়োর ডিসিশন ডিয়ার। বাচ্চা দাদিকে বলার পর উনি বাচ্চার বাবা থেকে অনুমতি নিয়ে আমাকে জানালেন। এরপর থেকে বাচ্চাটা আমার কাছে থাকতে শুরু করে। আমি আর বাচ্চাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার দেয়নি। আমার কলিজার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকলো। কেউ আমাকে জানায়নি পরী আমার কাছেই থাকে। পরীর বাবা এসে কোলে নিতে চায়, কিন্তু কোলে নেওয়ার পর পরী কেঁদে ওঠে। অবাক করার বিষয় হচ্ছে পরীর সাথে তার বাবাও কাঁদে। উনি পরীকে আমার কোলে দিয়ে কেবিনের বাইরে চলে যায়। আর আমার বর বাচ্চা পেটে থাকায় ডিভোর্স দিতে পারেনি, তাই আমার বাবু হওয়ার পরদিন লোক পাঠিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেয়। হায় রে আমার কপাল। 9তম দিন আমার মা আমাকে জানালো আমার বাবুকে লাইফ সাপোর্টে রেখেছে। আমি ভেঙে পড়ি, বাবুকে দূর থেকে দেখে আসি। পুরো দিন পুরো রাত কেঁদে পার করি। আজ সকাল 6টা বাজে। ডাক্তার ঘোষণা করে আমার বাবুর ছোট হৃদস্পন্দন থেমে গেছে। বাবুটা আমার কোলে আর ফিরবে না। নার্স বাবুকে আমার কোলে দেয়। ঠান্ডা হয়ে আছে ছোট্ট শরীরটা। আমি বুকে জড়িয়ে কেঁদে দিলাম। মা বাবুকে আমার কোল থেকে নিয়ে নিল। আমার কলিজাটা যেন ছিঁড়ে নিয়ে গেল। সবকিছু পাগল পাগল লাগছে। নিজের চুল নিজে টানছি। কেউ একজন পরীকে বাবুকে আমার কোলে তুলে দিল। আমি হাত অনুসরণ করে তাকে দেখি পরীর বাবার বাবা। উনি পরীকে আমার কোলে জোর করে দিয়ে দিলেন। আমি কান্না থামিয়ে বাবুকে আগলে নিলাম, নয়তো বাবু পড়ে যাবে তাই। তখন উনি আমাকে অবাক করে দিয়ে বললেন, আমি আপনার ফুলের মতো বাবুটাকে এত তো এনে দিতে পারবো না, কিন্তু এই পরী বাবুটাকে আপনাকে দিতে পারবো। আপনি কি আমার দেয়া পরীটাকে নেবেন? আমি পরীকে আঁকড়ে ধরে কেঁদে উঠলাম। উনি আমার সামনে হাঁটু মুড়ে বসে বললেন, জানি না এই মুহূর্তে বলা ঠিক হবে কি না,
কিন্তু বলতেই হচ্ছে। আপনি ব্যাপারটা কিভাবে নেবেন তা জানি না। আপনি আমাকে বিয়ে করবেন? আমি চাই আমার বাবুটা তার মাকে পুরোপুরিভাবে নিজের মা হিসেবে পেয়ে যাক। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমি স্বার্থপর হলাম। আমার পরি মা পাবে, আর আপনি আপনার ফুল বাবুর মতো আমার পরীকে পাবেন। আপনি আর পরি একজন আরেকজনের পরিপূরক। আমি আপনার শূন্য কোল পূর্ণ করে দিলাম, শুধু আপনি সেই পূর্ণতাকে আগলে নেবেন। আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আসছি। আমার আম্মু এসেও আমাকে বুঝালো। আমার বাবা আমাকে বলল, পরিবাবুকে তুই তোর ফুল বাবু ভেবে দেখ। সবার কথায় রাজি হয়ে গেলাম। আমি পরীর মাঝে আমার ফুলকে দেখি। আমার ফুলকে পরিবাবুদের বাড়ির কবরস্থানে দাফন করা হয়। আমার বিয়ে হয়ে যায় ওনার সাথে। আমি এখন পরীর মা। দরজা খোলার আওয়াজে ভাবনার রেশ কেটে গেল। পেছন ঘুরে দাঁড়ালাম। চোখ ছলছল করছে, মনে পড়ছে আমার ছোট্ট কলিজার টুকরাটার কথা। দরজায় দাঁড়িয়ে আছে আমার দ্বিতীয় বর। তার হাতে মহামূল্যবান সম্পদ পরি। তার চোখে মুখে হাজার অসহায়ত্ব ফুটে উঠেছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। উনি মুচকি হেসে তার কলিজার টুকরো আমার দিকে এগিয়ে দিল। আমি দুহাত দিয়ে লুফে নিলাম মহামূল্যবান সম্পদটাকে। হ্যাঁ, এটা এখন থেকে আমার কলিজা। বুকে জড়িয়ে কেঁদে উঠলাম। উনি তখন বলে উঠল, এইটা শুধুমাত্র আমার কলিজা না, এটা আজ থেকে আপনার কলিজা। আমি জানি আমার পরীকে আগলে রাখার জন্য যোগ্য মমতাময়ী একজন পেয়েছি। আপনি আমার মেয়ের প্রয়োজন না, আপনি আমার মেয়ের পরিপূরক। আজ থেকে না, সেই 10 দিন আগে থেকেই পরি আপনার মেয়ে। আমি পরীকে বুকে জড়িয়ে ধরে মানুষটির কথা শুনছি। বিমুগ্ধ হয়ে তার কথা শুনছি। পরি ঘুমিয়ে আছে, তাই তাকে পরম আবেশে আগলে নিলাম। উনি আমার দিকে তাকিয়ে বলল, বিছানে গিয়ে আপনার মেয়েকে শুয়ে দিন, তা না হলে পরে কিন্তু আপনাকে বেশি জ্বালাবে কোলে উঠে। আমার বেশ রাগ হলো, তাই চোখ পাকিয়ে বললাম, আমার মেয়ে আমাকে জ্বালালে আপনার কি? উনি ফিক করে হেসে উঠল। আমি তাকিয়ে আছি তার দিকে। উনি বললেন, বেশ তো, তাহলে রেখে দাও, কিন্তু আপনার কাছে একটু সময় হবে আপনার মেয়ের অধম বাবাকে দেওয়ার মতো, তাহলে একটু কথা বলতাম। আমি পরীকে বুকে আগলে নিয়ে বিছানায় পা গুটিয়ে বসলাম। উনি আমার থেকে দূরত্ব বজায় রেখেই বসেছে। উনি পরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার দিকে তাকালেন। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো ভিজে উঠেছে, হয়তো তার জীবনের তিক্ত কিছু অধ্যায়ে বলবে। আমি তাকিয়ে আসছি ওনার দিকে। উনি কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না, তাই নীরবতা ভেঙে আমি বললাম, আপনার কিছু বলার থাকলে নির্দ্বিধায় বলতে পারেন, আমি কিছু মনে করব না। উনি আমার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে মুচকি হাসলেন। ওনার সে হাসিতে একরাশ অসহায়ত্বের মাঝেও এক চিলতে আসার আলোর প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। উনি কাঁপা কাঁপা গলায় আমাকে জিজ্ঞেস করলেন, পরীর জন্মদাত্রী মায়ের সম্পর্কে আপনি কি কিছু জানেন? আমি ওনার প্রশ্নে অবাক হয়ে গেলাম। তারপর নিজেকে সামলে বললাম, সবার কাছে শুনলাম পরীর জন্মদাত্রী মা নেই। আমি যতটুকু জানি বা বুঝতে পেরেছি তাতে এটাই বুঝলাম উনি মারা গেছেন। আমি এতটুকু জানি, কিন্তু এই প্রশ্ন কেন করলেন বলুন তো? উনি চোখের পানি বাঁধ মানছে না। উনি হাওয়া করে কেঁদে দিলেন। ওনার কান্না দেখে আমি কেঁপে উঠলাম। গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। কেমন জানি একটা কষ্ট হচ্ছে। উনি আসলেই ওনার স্ত্রীকে ভালোবাসতেন। আর আমার বর আমাকে কনসিভ করার 4 মাসের সময়ও গায়ে হাত তুলেছে শুধুমাত্র বাচ্চা অ্যাবর্শন না করার কারণে। হায় রে কপাল! আমার ধ্যান ভাঙল ওনার কথায়। উনি চোখের পানি মুছে বলল, পরীর জন্মদাত্রী মা মারা যায়নি, পরীকে রেখে চলে গেছে জন্মের পরপরই। আমার বুকের ভেতর ধক করে উঠল। এ কি শুনছি আমি? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, মানে রেখে গেছে মানে? আপনি কি বলতে চাইছেন? মারা যায়নি, রেখে গেছে, কথাটা বুঝলাম না। ওনার চোখের পানি গড়িয়ে পড়ছে। উনি আলতোভাবে চোখের পানি মুছে বড় করে নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, জানেন, আমার আর আমার পরীর জন্মদাত্রী মা লিজার বিয়ে হয় 1.5 বছর আগে। আমার আর লিজার সম্পর্ক ছিল বন্ধুত্বের। দুজনে একসাথে পড়ালেখা শেষ করেছি। আমি পড়ালেখার পাশাপাশি বাবার ব্যবসা দেখতাম, কিন্তু পড়ালেখা শেষ হয়ে যাওয়ায় পুরো ব্যবসার দায়িত্ব আমি নেই। আমার মা লিজাকে পছন্দ করতেন, তাই লিজার পরিবারের কাছে গিয়ে বিয়ের কথা জানায়। তার পরিবার অমত করেনি। লিজাও রাজি হয়ে গেছে। মায়ের পছন্দ আমার পছন্দ, তাই দ্বিমত পোষণ করেনি।
লিজা আর আমি ভালো বন্ধু ছিলাম, তাই বিয়ের পর সময় ভালোই কাটে। লিজাকে আমি ভালোবেসে ফেলি আর লিজাও আমাকে ভালোবেসে ফেলে। খুনসুটিতে কাটছে দিনকাল। বিয়ের 8 মাস পর আমি ব্যবসার কাজে দেশের বাইরে যাই। এর মধ্যে পাল্টাতে থাকে দিনকাল। বাইরে থাকাকালীন লিজার সাথে আমার যোগাযোগ কম হতো, কারণ আমি সময় দিতে পারতাম না। কিন্তু শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় খুঁজে বের করে ওকে মেসেজ পাঠাতাম। প্রথম রিপ্লাই আসতো, কিন্তু কিছুদিন পর থেকে আমার মেসেজগুলো সিন করতো না। কল দিলে ব্যস্ততা দেখাতো। আমি ভেবেছিলাম আমার উপর অভিমান করেছে, ভাবলাম বাড়ি গিয়ে সব অভিমান ভেঙে দিব। এর মধ্যে 3 মাস হয়ে গেছে আমি দেশের বাইরে এসেছি যে। মা একদিন ফোন করে বলল লিজা অসুস্থ হয়ে গেছে। আমি আমার পিএকে সব কাজ বুঝিয়ে দিলাম আর আমি দেশে ফিরে এলাম। দেশে এসে জানতে পারলাম লিজা প্রেগনেন্ট আর 4 মাসে পড়েছে। আমার খুশির সীমা নেই, আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। কিন্তু লিজার মুখ থমথমে, আমি জানতাম না কেন। ভেবেছিলাম হয়তো দুর্বল লাগছে, তাই বিকালে শপিং করতে গেলাম। আমি আমার বাবুর জন্য সব কিনে ফেলেছি। এত খুশি ছিলাম যে মেয়ে বাবু আর ছেলে বাবু দুটোর জন্যই কিনেছি। বাসায় ফিরলাম রাত 10টায়। সব কেনাকাটা মাকে দিলাম। উনি ওনার নাতি নাতনির জন্য আনা জিনিসগুলো দেখতে চেয়েছে, তাই। আর আমি লিজার জন্য ওর পছন্দের খাবার নিয়ে গেলাম। রুমে যাওয়ার পর লিজা যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। লিজা কেউ একজনকে ফোনে বলছে সে আমার বেবিটা যে কোনো মূল্যে অ্যাবর্শন করিয়ে ফেলবে। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি দৌড়ে গিয়ে লিজার পা ধরে কাঁদতে লাগলাম। এইটুকু বলে উনি থামলেন। হ্যাঁ, উনি কাঁদছে। আমি পরীকে জড়িয়ে ধরে কাঁদছি। আমি কখনো কোনো পুরুষ মানুষকে এইভাবে কাঁদতে দেখিনি। আমি জানি পুরুষ মানুষ সহজে কাঁদে না। তারা তখনই কাঁদে যখন তাদের অনুভূতির পিঠ বাস্তবতার দেয়ালে ঠেকে যায়। আমার বুক কেঁপে উঠছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি। কেন মানুষের এত কষ্ট হয়? কেন দুঃখ নামক শব্দটি মানুষের জীবনে আসে? জানি না এর উত্তর কারো কাছে আছে কিনা। উনি হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলেন। আমার কি হলো জানি না। আমি আমার শাড়ির আঁচলের দিক ওনার দিকে এগিয়ে দিলাম চোখের পানি মোছার জন্য। উনি কান্না বন্ধ করে আমার দিকে তাকালেন। আমি চোখ সরিয়ে নিলাম। উনি আঁচলটা হাতে নিয়ে সেইটা দিয়ে আমার মাথায় ঘুমটা দিয়ে দিলেন। আমি বিস্ময় নিয়ে ওনার দিকে তাকালাম। উনি এত কষ্টের মাঝে আলতো হেসে বললেন, আমার পরীর আম্মু বড্ড বেশি ভালো আর মায়াময়ী মানুষ, তাই তার আঁচল ময়লা করব না। আমি অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। কেন আমরা পুরুষদের খারাপ বলি? কিছু পুরুষ খারাপ হয়, কিন্তু সবাই হয় না। সবার চোখে কামনার দৃষ্টি থাকে না। কিছু কিছু পুরুষের দৃষ্টি কৃতজ্ঞতার হয়, সম্মানের হয়। উনি আমার দিকে এক পলক তাকে নিচের দিকে চোখ নামিয়ে নিলেন। ওনার কথা আমার ধ্যান ভাঙল। উনি বলতে লাগলেন, সেই রাতে আমি জানতে পারলাম লিজার অন্য কারোর সঙ্গে সম্পর্ক চলতেছে। পুরোপুরি ভেঙে পড়লাম আমি। লিজা বাচ্চা রাখবে না। আমার সাথে লিজা ঝগড়া হয়। আমি ওকে অনেক বোঝাই, বাচ্চার কথা, লিজার কথা। আমি আমার ভালোবাসার দোহাই দেই, কিন্তু কথা আছে না, যেখানে ভালোবাসা থাকে না সেখানে ভালোবাসার দোহাই দেয়া বোকামি বই কিছুই না। লিজা হসপিটালে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আমি বাধা দিই। তাকে আমার মা ওর পায়ে পড়ে, কিন্তু সে আমার মাকে উপেক্ষা করে পা দিয়ে ধাক্কা দেয়। আমার মা কিছু বলেনি। আমি ওর গায়ে হাত তুলতে নিলে আমার মা আমাকে থাপ্পড় বসিয়ে দেয়। মা বলে, কাপুরুষরা বউয়ের গায়ে হাত তোলে। উনি কাপুরুষ জন্ম দেননি যে অন্তঃসত্ত্বা বউয়ের গায়ে হাত তুলবে। আমি মায়ের কথা শুনে ওর গায়ে হাত তোলার সাহস পাইনি। ওর পেটে ছোট একটা প্রাণ আছে। ওই দিন আমি ওকে রিকোয়েস্ট করি বেবি রাখার জন্য, কিন্তু ও শুনতে নারাজ। পরে আইনের আশ্রয় নিতে বাধ্য হই। না চাইতে এসব করি। কোর্টে আপিল করি। এই নিয়ে অনেক ঝামেলা হয়। ডিভোর্সের কাগজপত্র রেডি হয়। কোর্ট থেকে রায় আসে বাচ্চা নষ্ট করা যাবে না, আর জন্মের পরপরই বাচ্চার বাবাকে দিয়ে দেয়া হবে এবং বাচ্চা জন্মের পরই ডিভোর্স হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম বাচ্চার জন্য হলেও থেকে যাবে পুরো 10টা মাস। আমি ওকে বুঝিয়েছি, কিন্তু তার একটাই কথা, আপদ জন্ম নেওয়ার পর আমি এইখানে থাকবো না, আমি দেশের বাইরে চলে যাব। কোনো মা তার বাচ্চাকে আপদ বলে না, তাও এমন এক বাচ্চা যা পৃথিবীর মুখ দেখেনি পর্যন্ত। তার দিন হেসে খেলে যাচ্ছে। সে তার বিদেশে থাকা ভালোবাসার মানুষের সাথে কথা বলে। আমার সামনে বসে কথা বলতো মিষ্টি মিষ্টি করে। আমি এমন এক বেহায়া মানুষ ছিলাম
যে লিজা কথা বলার সময় ওর সামনে বসে কাঁদতাম, কষ্টে বুক ফেটে যেত। আমিও তো লিজাকে ভালোবাসতাম, আমার অনাগত সন্তানের মাকে ভালোবাসতাম। কিন্তু সে আমাকে কুকুরের মতো ট্রিট করত। 8 মাসের সময় নিজেকে গুছিয়ে নিতে সক্ষম হই। এতে আমার মা বাবা আমার পাশে ছিল। লিজাকে ঘৃণা করতে চাইলেও ঘৃণা করতে পারতাম না, কারণ ওর পেটে আমার সন্তান। ওকে ঘৃণা করা মানে আমার সন্তানকে ঘৃণা করা। লিজার পরিবারের লোকগুলো প্রথমে লিজার বিপক্ষে থাকলো, পরে পরে তারা তাকে সাপোর্ট করত। 9 মাস কেটে যায়, লিজার হাঁটতে চলতে কষ্ট হয়, আমি সারাক্ষণ তার পাশে থাকতাম। বাবু পেটে আসার পর থেকে লিজাকে প্রচুর পরিমাণে মায়া লাগত, মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। 10 মাসের সময় শেষ চেষ্টা করি ওকে রাখার, কিন্তু বৃথা হয়ে যায়। আজ থেকে 27 দিন আগে লিজার পেটে ব্যথা হয়, চিৎকার করে কেঁদে ওঠে। আমি তা দেখে পাগল হয়ে যাই, তাড়াতাড়ি মাকে ডেকে নিয়ে আসি। মা বলে লিজার ব্যথা উঠেছে, বাবু আসার সময় হয়েছে। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলি। বাড়ির কাজের মহিলা আমি আর মা মিলে লিজাকে হাসপাতালে নিয়ে আসি। লিজা নর্মাল ডেলিভারি হয়। আল্লাহ আমার ঘরে রহমত পাঠায় আমার মেয়েকে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো লিজা আমার মেয়েটার মুখ অবধি দেখেনি। লিজাকে তার বাবা মারা এসে নিয়ে যায়, ডিভোর্স কনফার্ম হয়। কিন্তু আমার বাচ্চা মায়ের জন্য মরিয়া হয়ে ওঠে। 16টা দিন ওকে নিয়ে হাসপাতালে নির্ঘুম কাটিয়েছি। রোগ ছিল না, তাই ওষুধ নেই। এরপর আপনি তো সব জানেন, আপনি এলেন আমার পরিমা হয়ে। আমি ওনার কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। এমনও মা হয় পৃথিবীতে? আমি আমার পরীকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার পরিমা কাঁদলে আমার পরি কষ্ট পাবে, তাই কাঁদবেন না। উনি এই প্রথমবার আমার ছুঁয়েছে, তবে সেই ছোঁয়া ছিল পবিত্র, যাতে কোনো চাওয়া নেই। আমি ওনার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে বললাম, এমন মা কি পৃথিবীতে হয়? মা তো এমন হয় না। এই ছোট বাচ্চাটাকে কোনো শত্রু দেখলেও কোলে নিয়ে আদর করবে, কিন্তু সে তো মা ছিল না। তাহলে সে কেন দেখলো না? সে কেন আদর করলো না? 10 মাস ছিল, সে কেন বুঝলো না? বাচ্চা পেটে থাকার অনুভূতি, মা অনুভূতি, সে কেন বুঝলো না? উনি ওনার চোখের পানি মুছে বলল, হ্যাঁ, এমন মা যেমন পৃথিবীতে আছে, তেমনি আপনার মতো মমতাময়ী মাও পৃথিবীতে আছে। সে আপনার মতো মায়াময়ী মমতাময়ী ছিল না। আমি পরীর কপালে চুমু দিয়ে কেঁদে বললাম, আমার ফুলকে আমি পেটে রাখার জন্য যুদ্ধ করেছি, কিন্তু তাও বাঁচাতে পারলাম না। আপনি জানেন আমার ফুলটাকে আমি পেটে রেখেছি কেন? সেই জন্য আমার বর আমাকে মেরেছিল। আমি সব কিছু সহ্য করেও জন্ম দেই, কিন্তু আমার ফুলটা আর নেই। আমি বুঝতে পারছি আমার কেমন লাগছে, কিন্তু লিজা মা হয়ে কেন এমন করলো? কেন বুঝলো না? উনি অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার পরীকে দেখতে ব্যস্ত, আমি আমার ফুল পরীকে আদর করতে ব্যস্ত। উনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মেরেছিল মানে? কেন মারবে? আমি পরীর নরম গালে চুমু দিয়ে ওনার দিকে তাকালাম। জানেন, আমার বিয়ের বয়স মাত্র 1 বছর 2 মাস। আপনার আর লিজার মতো পূর্ব পরিচিত ছিলাম না, হুট করে আমার বিয়ে হয়। আমার বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। আমার ইচ্ছা ছিল আমি পড়ালেখা করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। কিন্তু তা আর হয়ে ওঠেনি। আমি তখন এইচএসসি পরীক্ষা দিচ্ছি। শেষ পরীক্ষার দিন কলেজ থেকে আসার সময় আমার প্রাক্তন বর আকাশ আমাকে দেখে। ওইখান থেকেই পিছনে আমার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। মা বাবা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু জানি না কিভাবে যে আকাশ তাদের রাজি করায়। বাবা আমার ইচ্ছার সম্পর্কে অবগত ছিল, তাই আকাশকে বলে যে বিয়ের পর যেন আমাকে পড়ালেখা করতে দেয়। আকাশ তাতে অনায়াসে রাজি হয়ে যায়। সব কিছু ঘটে 1 সপ্তাহের মধ্যেই। আকাশ সব কিছুতেই রাজি। ওর বিয়ে করার তাড়াতাড়ি অনেক। আকাশের পরিবারের লোকজন এসে আমাকে দেখে যায়। এরপর দিনই আমার আর আকাশের বিয়ে হয়ে যায়, তাও ঘরোয়াভাবে। তাদের পরিবারের লোকজন আর আমার কিছু কাছের আত্মীয় স্বজন এসেছিল শুধুমাত্র। বিয়ের দিন আমাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওদের বিশাল বাড়ি, আমাদের থেকে ওদের অবস্থা ছিল 1000 গুণ ভালো। আকাশ বড়লোক বাপের ছেলে। বিয়ের দিন জানতে পারি এইসব, এর আগে এগুলো জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। বিয়ের প্রথম 1 মাস আকাশের ভালোবাসাটা ছিল অন্যরকম, কিন্তু আস্তে আস্তে ভালোবাসার রং ফিকে হতে লাগলো। আকাশের পরিবার লোকজন কেমন জানি একটা, কারোর সাথে কারো যোগসূত্র নেই বললেই চলে, শুধু খাবারের সময় দেখা হতো।
হঠাৎ করে আকাশের আচরণ বদলাতে লাগলো। আমার কথা শুধুমাত্র রাতে মনে পড়ত। তার কাছে আমি হয়ে উঠি শারীরিক চাহিদা মেটানোর মতো যন্ত্র। ভালোবাসার চাহিদা দুইটার মধ্যে তফাৎ অনেক, কিন্তু আমার কাছে আকাশ ছিল প্রথম পুরুষ, যাকে জীবনের প্রথম এবং নতুন অনুভূতিগুলো দিয়ে ভালোবাসতে শুরু করি। বিয়ের 4 মাসে আকাশের আচরণগুলো বুঝতেই সময় লেগে গেছে। আসলে রং বদলগুলো ধরতে পারিনি। বিয়ের 5 মাসের সময় আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। আমি মায়ের কাছে যাই ডাক্তার দেখাবো বলে, যেহেতু আকাশের কাছে সময় নেই আমাকে দেওয়ার মতো। ডাক্তার থেকে জানতে পারলাম আমি কনসিভ করেছি। আমি জানি আর আমার আল্লাহ জানে আমি কি রকম খুশি ছিলাম। এতই খুশি ছিলাম যে আকাশের আচরণগুলো ভুলে গেলাম। মা প্রচুর পরিমাণে খুশি। আমি হাসপাতাল থেকে মায়ের বাসায় আর গেলাম না, সোজা চলে গেলাম আকাশদের বাড়িতে। ওই বাড়িতে আমার ভাব ছিল একটা কাজের মেয়ের, রিমার সাথে। বাড়িতে মানুষগুলোর দেখা তেমন মিলত না, তাই ওই মেয়েটার সাথে সারাদিন গল্প করতাম। মেয়েটা আমাকে মিষ্টি ভাবি ডাকত। প্রথম ম্যাডাম ডাকত, কিন্তু আমি বারণ করি আর আমার নাম ধরে ডাকতে বলি, কিন্তু সে নামের সাথে ভাবি অ্যাড করে দিল। আমার প্রেগন্যান্সির কথা রিমাকে জানাই। রিমা প্রচুর পরিমাণে খুশি। আমার শাশুড়িকে জানালাম, কিন্তু সে শুনে ভাবলেশীনভাবে ছিল। আসলে তার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। রাতের জন্য অনেক প্ল্যান করি, ভেবেছিলাম আকাশকে সারপ্রাইজ দিব। সব রেডি করি, পুরো রুম ফুল আর ক্যান্ডেল লাইট দিয়ে সাজাই। ধীরে ধীরে ক্যান্ডেলগুলো নিভে গেল, কিন্তু আকাশের দেখা পেলাম না। নিজের মনকে বুঝলাম আকাশ হয়তো কাজে ব্যস্ত। 2 দিন পর আকাশ এলো, কিন্তু এমন ভাব নিল যে আমি নেই, আমাকে এড়িয়ে চলছে। আমি বলতে পারলাম না। রাতে ঘুমানোর জন্য বিছানায় গেলাম, আর তখন আকাশের আমাকে চোখে পড়লো। তখন প্রয়োজন পড়লো। আকাশ আমার কাছে আসে, আমি তাকে বাধা দেই। আমার বাবুর কথা তাকে জানাই। আকাশের কথা শুনে আমার পুরো পৃথিবী থমকে যায়। সেই বাচ্চা চায় না, বাচ্চাতে ইন্টারেস্ট নেই, ফেলে দিতে বলল বাচ্চা। যেখানে একজন বিবাহিত পুরুষ তার বাবা হওয়ার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা, সেখানে আকাশ তাকে ফেলে দিতে বলছে। আমি আকাশের কথায় আপত্তি জানাই। আকাশ রেগে আমাকে রুডলি টাচ করতে থাকে। আমি আকাশের পায়ে পড়ে ডুকরে কেঁদে উঠি। আমার কান্না তার চোখে পড়ছে না। আমি আমার বাচ্চাকে বাঁচানোর তাগিদে আকাশকে ধাক্কা দিয়ে ফেলে দেই আর দৌড়ে রিমার রুমে চলে যাই। ওই রুমে গিয়ে দরজা আটকে দেই। রিমা আমাকে ধরে আমার কাছে এসে জড়িয়ে ধরে আমাকে দেখে, কারণ আমি অসম্ভব রকম কাঁপছিলাম। রিমা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। রিমা আমাকে শান্ত করে। আমি চোখের পানি মুছে ওকে সব বলতে থাকি। পরে রিমা আমাকে বলে, মিষ্টি ভাবি, ওদের কাছে টাকা আছে কিন্তু মনুষ্যত্ব নাই। আপনি এক কাজ করুন, আজ এইখানে থেকে যান, কাল আমি আপাকে আপনার বাড়িতে রেখে আসব। আমি তাতে রাজি হই। সেই রাত আমি কাঁদতে কাঁদতে পার করি। পরের দিন ভোরে রিমা আমাকে আমার বাড়ি দিয়ে আসে। আমি মাকে এইসব কিছু জানাইনি, মা অসুস্থ হয়ে যাবে তাই। বাড়িতে আসার পর মা বাবা অনেক খুশি, শুধু খুশি হতে পারলাম না আমি। প্রেগন্যান্সি এমন একটা অনুভূতি, এমন একটা পাওয়া, যা সব মেয়েই চায় তার ভালোবাসার মানুষটির সাথে শেয়ার করতে। আমি চাইতাম ওই সময়টা আকাশ আমার আশেপাশে থাকুক, আমার যত্ন নিক, অদ্ভুত বায়নাগুলো পূরণ করুক, কিন্তু সে তো উঠে পড়ে লেগেছে এই ছোট্ট অস্তিত্ব বিলীন করতে। আকাশ আমাকে দেখতে এলো না। আমার থাকা না থাকা তার কাছে একই রকম। একদিন শুধু কল করছিল জিজ্ঞেস করতে আসবো কিনা তা না জানতে। আমি অভিমান নিয়ে বলেছিলাম যাব না। অভিমান ভাঙা তো দূরের কথা, সে আমাকে না কল করেছে না মেসেজ দিয়েছে। 3 মাস হলো প্রেগন্যান্সি। তখন রিমাকে কল করে বলেছিলাম আমি আসব, কিন্তু রিমা আমাকে মানা করে দেয়। রিমার কাছে আরও জানতে পারলাম আমার শাশুড়ি দেশের বাড়ি চলে গেছে আমার শ্বশুরের কাছে। আমার শ্বশুরের বিজনেসের কারণে বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই শাশুড়িও বাইরে থাকে। তবে মাঝে মধ্যে 1-1.5 মাসের জন্য শাশুড়ি দেশে আসে। রিমার কাছ থেকে আকাশের খবর নিতাম প্রেগন্যান্সি 4 মাস। ইদানিং আকাশের কথা জিজ্ঞেস করলে রিমা এড়িয়ে যায়। কিছুটা খটকা লাগলো। রিমাকে না জানিয়ে পা বাড়ালাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, কিন্তু কে জানতো এমন কিছু চোখে পড়বে যেখানে পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাবে। বাড়ি গিয়ে রুমের দিকে পা বাড়ালাম, দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। আকাশকে একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে আমি যেন পাথর হয়ে গেছি। তারা নিজেদের মধ্যে এতটাই মত্ত ছিল যে আমার উপস্থিতি বুঝতে পারিনি। আমি চোখ বুজে নিলাম, চোখের পানি বাঁধ মানছে না।
নিজের পেটের ওপর হাত রেখে নিজেকে সামলে নিলাম। পাশ থেকে কাঁচের ফুলদানি তুলে নিয়ে সজোরে আছাড় মারলাম ফ্লোরে। দুইজন হকচকিয়ে গেল। আকাশ আমার দিকে বিস্ময়কর চাহনিতে তাকালো। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। 10 মিনিট পর রুমে এলাম। মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি আকাশের মুখোমুখি হলাম। আকাশের চেহারায় কোনো অপরাধ বোধ দেখছি না। আমি চোখের পানি মুছে আকাশকে প্রশ্ন করলাম, কেন সে এমন করলো? কেন আমাকে ধোঁকা দিল? কেন আমাকে বিয়ে করলো? তার উত্তর ছিল, এইটার এমন কি? চাহিদা ছিল মিটিয়ে নিলাম। আর তোমাকে ধোঁকা কখন দিয়েছি? বিয়ে করে ছেড়ে তো দেইনি। আর তখন তোমাকে আমার প্রয়োজন ছিল, তাই বিয়ে করেছি। আমার বুক ফেটে যাচ্ছে, গলায় কথা আটকে যাচ্ছে। কোনো রকম জিজ্ঞেস করলাম, এখন কি প্রয়োজন ফুরিয়ে গেছে? এখন কি ভালোবাসা শেষ হয়ে গেছে? সে আমার দিকে তাকে অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি স্থির হয়ে তাকিয়ে আছি তার দিকে। সে হাসি থামিয়ে আমাকে বলল, প্রয়োজন ফুরেনি আসলে। আর ভালোবাসা কখনো ছিলই না, তাই ভালোবাসার কথা এখানে আসছে না। জানেন, তার কথাগুলো আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলেছে। তীব্র ব্যথা অনুভব হচ্ছিল। সে আমাকে ভালোবাসেনি, আমি শুধু প্রয়োজন ছিলাম। আমাকে আবার বলল, বাচ্চা আছে নাকি ফেলে দিয়েছ? যদি এখনো থাকে তো ফেলে দাও। আবার আমার কাছে তুমি প্রয়োজনীয় হবে। বাচ্চা আমার চাই না। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। চিৎকার করে কেঁদে দিই। জানোয়ারের শার্টের কলার ধরে থাপ্পড় মেরে দিই। কলার ধরে রেখে কেঁদে উঠি। আকাশ আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে বিছানায় চেপে ধরে। নিজেকে আর ফুলকে বাঁচাতে এক প্রকার ধস্তাধস্তি হয়। বিছানার পাশে ছোট্ট টেবিলে রাখা ফুলদানিটা টেনে নেই। তা দিয়ে আকাশের বাহুতে আঘাত করি। এতে সে আরও রেগে যায়। এক পর্যায়ে আকাশ আমার পেটে লাথি মেরে দেয়। আমার পুরো দুনিয়া ঘুরতে থাকে। সজোরে চিৎকার দিয়ে উঠি। বুঝতে পারি আমার ব্লিডিং হচ্ছে। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। পাশে বসা ছিল রিমা। তার চোখ ফুলে আছে। বোঝা যাচ্ছে মেয়েটা প্রচুর কেঁদেছে। রিমার কাছে জানতে পারলাম আকাশের রুম থেকে আমার চিৎকার শুনে দৌড়ে এসেছিল রিমা, কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে রুমে যেতে পারেনি। কিছুক্ষণ পর আকাশ দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। রিমা রুমে ঢুকে দেখলো আমি সেন্সলেস হয়ে আছি। আমাকে ওঠাতে গিয়ে দেখতে পেল বেডে রক্ত। এরপর রিমা আমাকে সিএনজিতে করে ড্রাইভার সহ মিলে হাসপাতালে নিয়ে আসে। বাবা মাকে রিমা সব বলে দিয়েছে। আল্লাহর রহমতে এত বড় আঘাত পেয়েও আমি বেবি দুজনেই বেঁচে ফিরি। তবে ডাক্তার বলেছে পুরো 1 মাস বেড রেস্টে থাকতে। রিমা আমাকে মাঝে মধ্যে এসে দেখে যেত। বাবা মা আমাকে আর ওই বাড়ি যেতে দেয়নি। মা বাবা নিজেকে দোষী মনে করতে শুরু করে, কিন্তু তাদের কি দোষ বলুন? সব বাবা মা চায় তার সন্তান সুখে থাকুক। আমার বাবা মাও তাই চেয়েছে, কিন্তু কে জানতো আমার কপাল খারাপ। আচ্ছা, আমি কি খুব বেশি খারাপ? আপনি বলুন, আমি কি এমন পাপ করেছি? আমার ভাগ্য কেন এমন হলো? উনি আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছে দিলেন, কিন্তু তার চোখ বেয়ে এখনো পানি পড়ছে। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা অন্যের দুঃখ দেখে নিজের চোখের পানি ফেলে। উনিও তাদের মধ্যে একজন। আমার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি খারাপ নও মিষ্টি। তুমি এমন একজন যার কদর সবাই করতে জানে না। সে তোমার যোগ্য ছিল না। তুমি কোনো পাপ করনি, এটা মনে রাখবা। আল্লাহ উত্তম ফয়সালাকারী। উনি যা করে ভালোর জন্য করে। আমি ওনার কথায় নিচের দিকে তাকিয়ে ওনাকে বললাম, জানি, কিন্তু মনকে মানাতে পারছি না। আপনি জানেন প্রতিটা দিন আমার কেমন কেটেছে। অনুভূতিগুলো তিক্ত হতে লাগলো। নিজের হাল বেহাল করে দিয়েছি। আমার বাচ্চার জন্য আমি আমাকে ঠিক রাখতে চাইছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। রাত পার করতাম কেঁদে কেঁদে। আল্লাহর কাছে দুহাত তুলে চাইতাম যেন আমার বাচ্চা ভালো থাকে। বাবু যখন 7 মাসের পেটে, তখন নিজেকে একটু সামলে নেই। মনকে মানাতে না পেরে আকাশের কাছে যাওয়ার জন্য উদ্যত হলাম। সবাই মানা করেছিল, কিন্তু শুনিনি। বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছিল আকাশ। তার মধ্যে দয়ামায়া ছিলই না। সবার বারণ উপেক্ষা করে চলে গেলাম আকাশের বাড়ি। উঁচু পেট নিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, তাও সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। রিমাতে সাহায্য করলো। আমি জানতাম আকাশের রুমের পরিস্থিতি হয়তো ওই দিনের মতো, তাই দরজায় নক করলাম। দরজার এই পাশে দাঁড়িয়ে মনকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি। আমার ভাবনাগুলো মিথ্যে বলে। রিমা পাশে দাঁড়িয়ে হাত কসলাতে লাগলো। ওর জড়সড় ভাব দেখে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন এক ব্যক্তিকে ভালোবেসেছিলাম যে আমার অনুপস্থিতিতে বেশ সুখেই থাকে, আমার অনুপস্থিতিতে অন্য কাউকে নিয়ে মত্ত থাকে। দরজা খুলো প্রায় 15 মিনিট পর। এই 15 মিনিট 15 বছরের মতো লেগেছে আমার কাছে।
বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। 15 মিনিট পর দরজা খুলল আকাশ। তাকে স্নিগ্ধ লাগছে। সবে গোসল করে বের হলো, দেখেই বোঝা যাচ্ছে। আমাকে দেখে খানিকটা বিচলিত হলো। আমি সেটা উপেক্ষা করে রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকে থমকে গেলাম। বেশ সুন্দরী একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছতে ব্যস্ত। আমার বুঝতে বাকি রইল না আর। আকাশের দিকে এক পলক তাকে মেয়েটার দিকে তাকালাম। তার দিকে তাকাতে আমার মেজাজ বিগড়ে গেল। তার পরনে আমার শাড়ি, যে শাড়িটা আকাশ আমাকে প্রথম গিফট করেছিল। তখনকার অনুভূতি ছিল মিশে আছে ওই শাড়িতে, যে কিনা এক নিমিষে অন্য কারো শরীরে জড়িয়ে আছে। সব মেয়ের ক্ষেত্রে বিয়ের পরে বরের দেয়া প্রথম উপহার নগণ্য হলেও সেই উপহারের তুলনা হয় না। কোটি টাকা দিয়েও সেই প্রথম উপহারের আনন্দ অনুভূতি কেনা যায় না। আমার মনে এতটাই আঘাত লাগে যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। মেয়েটা আমাকে দেখে তাকিয়েছিল। আকাশকে জিজ্ঞেস করলো আমার কথা। আকাশ অকপটেই বলল, 4 মাসের মোহ। আমার সারা দুনিয়া থমকে গেছে। আমি তার বিয়ে করে বউ, কিন্তু সে পরিচয় করে দিচ্ছে আমি 4 মাসের মোহ। আমি চোখের পানি মুছে আকাশের সামনে দাঁড়ালাম। চোখে চোখ রেখে বললাম, আমি তো বিয়ে করার পর 4 মাসের মোহ ছিলাম। তাহলে এই মেয়েটা কি তোমার রক্ষিতা, নাকি এক রাতের বেড পার্টনার? কোনো নিষিদ্ধ পল্লী থেকে এনেছিলে নাকি রাস্তায় পেয়েছিলে? তো রেট কত ছিল? প্রতিদিনই একই জন নাকি চেঞ্জ হয়? মেয়েটা রেগে এসে আমাকে থাপ্পড় বসিয়ে দেয়। আমি দুর্বল শরীর নিয়ে পড়ে যাই বিছানায়। এক পাশ হয়ে পড়েও নিজেকে সামলে নেই। আকাশ রেগে আছে। মেয়েটা আমার কাছে এসে মুখ চেপে বলল, সে রক্ষিতা নয়, বরং সে আকাশের বাগদত্তা। আমি মেয়েটার হাত ঝাড়া দিয়ে ফেলে কোষে থাপ্পড় লাগিয়ে দেই। চিৎকার করে বলি, বাগদত্তা হলে এইটা জানো না আকাশ বিবাহিত? তার বউয়ের গর্ভে তার সন্তান জানো না? প্রথম বউর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবে না তা জানো না? নাকি জেনে বুঝে এসেছো নিজের শরীরের চাহিদা মেটাতে? বাজারু মেয়ের মতো বিছানায় চলে যাও কেন? আর তোমার বাগদত্তার বিছানায় কত মেয়ে এসেছিল সেটা জানো তো, নাকি জানো না? কি আকাশ বলনি? মেয়েটা আমার কথায় রেগে বাইরে চলে যায়। তার চলে যায়। আকাশ রেগে আমাকে বিছানার সাথে চেপে গলা টিপে ধরে। আমি আকাশকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি। আকাশ বিছানায় হাঁটু গেড়ে বসে গলা এত জোরে ধরে যে আমার প্রাণ যায় অবস্থা। এক পর্যায়ে আকাশের হাঁটুর সাথে আমার পেটের ডান পাশে বাজেভাবে ধাক্কা লাগে। আমি ব্যথায় আকাশকে সজোরে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দেই। ব্যথায় চিৎকার দিতে থেকে আকাশ আরও রেগে সব কিছু উপেক্ষা করে আমাকে আবার চেপে ধরে। ওই সময় রিমা আকাশের মাথায় আঘাত করে। আকাশ সেন্সলেস হয়ে যায়। আমি ব্যথায় কুঁকে উঠি। রিমা আকাশের গাড়ির ড্রাইভারকে নিয়ে আসে। ড্রাইভার আমাকে দেখে আটকে ওঠে। উনি আর রিমা আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি মৃত্যুর যন্ত্রণার মতো যন্ত্রণা ভোগ করতে থাকি। আমি ভেবেছিলাম আমি মারা যাচ্ছি, আমার বাচ্চাও শেষ। সব আশা ছেড়ে দিয়েছি। আমার সামনে আস্তে আস্তে সব ঝাপসা হতে লাগলো। পুরো শরীর অসাড় হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতে করতে ভেবেছিলাম আর কখনো ফেরা হবে না। যখন চোখ খুলি তখন নিজেকে অনেকগুলো যন্ত্রের মাধ্যমে আবিষ্কার করি। ধীরে ধীরে বুঝতে পারলাম আমি হাসপাতালের বিশেষ কোনো কক্ষে আছি। সব দুর্বলতা পাশে রেখে হাত উঠিয়ে পেটের উপর রাখলাম। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আইসিইউতে অজ্ঞানরত অবস্থায় ছিলাম 3 দিন। জ্ঞান ফেরার পর ডাক্তার নর্মাল কেবিনে দেয় আমাকে, তবে বিশেষ যত্নের ব্যবস্থা রাখা হয় আমার জন্য। ডাক্তার আঘাতের কথা জানতে চাইলে ওনাকে শুরু থেকে সব বলি আমি। উনি শুনে বলেছে ডিভোর্স ফাইল করতে। আমার মেডিকেল রিপোর্টগুলো সব দিয়েছেন। ডাক্তার নিজে আমার বাবাকে সাথে করে নিয়ে ডিভোর্স ফাইল করে এলেন। সব কিছু সাবমিট করেছে। কোর্ট থেকে লোক এসেছে, কারণ আমি হাসপাতালে, তাই সব কিছু ইনভেস্টিগেট করে গেছে। আকাশের নামে কেস করতে বলে গেছে। এত কিছু আমার বাবার দ্বারা পসিবল ছিল না, তাই ডাক্তার আমার কথা শুনে সাহায্য করেছে। আর যেহেতু উনি সরকারি বড় ডাক্তার, তাই ওনার কথার দম ছিল, যার ফলে এত কিছু হয়। বাচ্চা আর আমি তো বেঁচে গেলাম ঠিকই, কিন্তু আমার জন্য বাবাকে কষ্ট পোহাতে হচ্ছে। বাবাকে বিধ্বস্ত লাগছে, মা পাথর হয়ে আছে। আমি কোনো কেস করিনি। কেস করতে হলে টাকার প্রয়োজন হয়, আর কেস করার পর সেই কেস সচল রাখতেও টাকা লাগে। আমার বাবার অত সামর্থ্য ছিল না যে এত কিছু করবে। পুরো 1 মাস হসপিটালের বেডে শুয়েছিলাম।
ডাক্তার আইসিইউতে রাখার খরচা নিলেন শুধু, আর কোনো খরচা তিনি রাখেননি। হাসপাতালে এক পাশের খরচের মধ্যে শুধু বেডের খরচ দিতে হয়েছে। ডাক্তার আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়ে হলে আমি নিশ্চয়ই চিকিৎসার খরচ নিতাম না, তাই তোমারও নিলাম না। তুমি আমার মেয়ের মতো, নেহাত হাসপাতাল আমার নয়, তা না হলে আমি পুরোটাই আমার দায়িত্বে থাকতে। 1 মাস পর বাড়িতে ফিরি। রিমা ওই বাসায় কাজ করা ছেড়ে দেয়। শুনলাম আকাশের গাড়ি ড্রাইভারও চলে গেছে। রিমা এখন আমাদের বাড়িতে থাকে। আস্তে আস্তে দিন যেতে লাগলো। 9 মাস 10 মাসে আমি বেশি দুর্বল হয়ে যাই, তবে সামলে নিই নিজেকে। আমার দুনিয়া আমার বাচ্চাকে নিয়ে শুরু হয়। ডেটের আগে হসপিটালে চলে আসি, অবস্থা খারাপের পথে। সেজন্য আমার বাচ্চার পজিশন ঠিক ছিল না, সেই কারণে সিজার করে ফেলে। বাবুকে ডাক্তার রেখে দেয়, তার হার্টবিট কম ছিল, আর আমি একবারের জন্য কোলে নিতে পারলাম না। জানেন, আমার বাচ্চাকে নিয়ে প্রতিদিন একটা করে স্বপ্ন সাজাতাম, কিন্তু সব শেষ হয়ে গেল। আমার বাচ্চার অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তাও জানতে পারলাম না আমি কেমন মা। আমি শেষ অবধি বাঁচাতেই পারলাম না। এর পরের সব তো আপনি জানেন। ওনার দিকে তাকিয়ে দেখলাম চোখ অসম্ভব লাল হয়ে আছে। উনি চোখ মুছে আমাকে বলল, আজই শেষ দিন, আর যেন কাঁদতে না দেখি তোমায়। ওই জানোয়ারের কথা ভেবে মন খারাপ করার কিছু নেই। আমি জানি বাবা হওয়ার খুশিটা কেমন, কিন্তু এই কুলাঙ্গার তা বুঝলো না। আসলে তার যোগ্যতাই নেই বাবা ডাক শোনার। এর মতো ছেলেরা মেয়েদেরকে শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবে দেখে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এইসব শুনে। খুন করে ফেলবো জানোয়ারকে সামনে পেলে, বেঁচে থাকার অধিকার ওর নেই। আমি ওনার দিকে তাকিয়ে চোখের পানি মুছে মুছকে এসে বললাম, মেরে ফেলতে হবে না, আপনি তো বলেছিলেন আল্লাহ উত্তম ফয়সালাকারী, তাহলে ওই জানোয়ারকে আমরা কেন শাস্তি দেব? উনি আমার দিকে তাকিয়ে বলল, এতটুকু মেয়ের এত সহ্য ক্ষমতা কিভাবে ছিল? আমি মুচকি হেসে বললাম, আপনার ধৈর্য ক্ষমতা যেভাবে ছিল ঠিক সেভাবেই আমারও সহ্য ক্ষমতা ছিল। উনি হালকা হেসে নিচের দিকে তাকিয়ে বলল, আমাদের দুজনের পরিস্থিতি প্রায় সমান, তবে তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমি তো তাও ভালো ছিলাম, কিন্তু তুমি তো মানসিক শারীরিক দুই কষ্টই করেছ। আমি ওনার দিকে তাকে মুচকি হেসে বললাম, জানি না, তবে কারো থেকে কারো কষ্ট কম না, দুইজনের ভাঙা মনের অধিকারী। উনি আমাকে বললেন, ফুলের নাম কে দিয়েছিল জানো মিষ্টি? ফুলকে ডাক্তার ছাড়া প্রথম কোলে কে নিয়েছিল সেটা জানো? আমি চিন্তিত হলাম। ফুলের কবরে হাত বুলিয়ে বললাম, না জানি না, জানার মতো অবস্থায় ছিলাম না। কে রেখেছিল? উনি মুচকি এসে ফুলের কবরের ওপর শিউলি ফুল ছিটিয়ে দিতে দিতে বলল, আমি ফুলকে জীবিত থাকা অবস্থায় প্রথম কোলে নেই, আর ওর নাম আমি রাখি। ওর নাম রাখি শিউলি ফুল, কারণ শিউলি ফুল সুন্দর, আর এই ফুল অকালেই ঝরে যায়। সন্ধ্যায় ফোটে আর সকালে ঝরে পড়ে। ফুল মারা যাওয়ার পর আমার মনে হয় ও শিউলি ফুলের মতোই, তাই ওর নাম শিউলি ফুল রাখি। আর দেখো, ও শিউলি ফুলের চাদরে মুড়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে ফুলের কবরের দিকে তাকালাম। আসলে কবর শিউলি ফুলে ঢেকে আছে। উনি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার মেয়ে ফুল, আমার শিউলি ফুল। আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এক মেয়ের কাছে বসে আছো দেখো, গিয়ে হয়তো আরেক মেয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছে। আমি বেশ বুঝতে পারছি উনি কথাটা এড়িয়ে যাচ্ছেন। আমি ওনাকে আর ঘাটালাম না। লেফটে বসার কারণে উঠতে পারছি না। সেলাইয়ের জায়গায় টান লাগছে, চিনচিন ব্যথা অনুভব করতেছি। দাঁতে দাঁত চেপে উঠতে চেষ্টা করতে উনি এসে আমার হাত শক্ত করে ধরলেন, আস্তে করে উঠালেন আমায়। আমি ওনার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে সামনে এগোলাম। লোকটা আমার সব না বলা কথা বুঝেছে কেন? লোকটা আমার নজর বেশ বিচক্ষণার সাথে পড়তে পারে। উনি হাত ধরে রেখেছে আমার সাথে, কদমে কদম মিলিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছে। বাগান থেকে সে দরজায় দাঁড়াতেই শুনতে পেলাম মামুনি পরীর কান্না থামানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে সাথে আমার পরী আরও জোরে জোরে কেঁদে উঠছে। আমি অসহায় দৃষ্টিতে পরীর বাবাইয়ের দিকে তাকালাম। পরীর বাবাই আমার দিকে তাকিয়ে করুণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমি তা দেখে ফিক করে হেসে দিলাম। ধীর পায়ে মামুনির সামনে গিয়ে দাঁড়ালাম। মামুনি কাঁদো কাঁদো মুখ করে বলল, আম্মু দেখ, তোর দোষী মেয়ে আমার হাল নাজেহাল করে দিয়েছে। মামুনির কথাগুলো আমার বেশ অবাক লাগে। শুনলে মনে হয় আমি তার অনেক দিনের চেনা, আমি তার মেয়ে। আমি মামুনির দিকে তাকিয়ে বললাম, এই দিকে দাও তো দেখি, কেন এমন করছে?
পরীর বাবাই পেছন থেকে বলল, আম্মু একদম দিবা না, আগে মিষ্টিকে কোথাও বসতে বলো, ওর দাঁড়াতে কষ্ট হচ্ছে। আমি ওনার কথায় হকচকিয়ে গেলাম। মামুনি আমার দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, আগে বলবি না মিষ্টিমা, সোফায় গিয়ে বস আগে। মামুনির কথায় সোফায় গিয়ে বসলাম। আসলে আমি দাঁড়াতে পারছি না। ইতিমধ্যে আমার মেয়েটা কেঁদে মুখ লাল করে ফেলে। আমি মামুনিকে বললাম, মামুনি এইবার তো পরীকে দাও, একটু পর নিঃশ্বাস নিতে কষ্ট হবে, যেভাবে মুখ লাল করে কাঁদছে। মামুনি পরীকে আমার কোলে দিল। আমি তাকে দেখি মেয়ের ফর্সা চেহারা লাল টকটকে হয়ে আছে। আমি কোলে নিয়ে আদর করতে করতে কথা বলতে লাগলাম, কি হয়েছে আমার পরিমের, কেন আমার লাল লাল হয়ে গেছে? তুমি কান্না করলে মায়ের কষ্ট হয় তো? কে মেরেছে আমার কলিজাকে? সবাইকে বকে দেব একদম। পরি মিষ্টির কোলে গিয়ে তার মায়ের গলার স্বর শুনে চুপ হয়ে গেল। বড় বড় চোখ করে পরি তার মায়ের কথা শুনছে। পরির বাবা তাকিয়ে আছে মামের দিকে, চোখ বেয়ে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। পরির দাদুর চোখেও পানি। উনি চোখ মুছে কিচেনে চলে গেল নাস্তা বানাতে। পরি তার মায়ের কোলে দিব্যি আছে। কে বলবে এই মেয়ে এতক্ষণ কেঁদে বাড়ি মাথায় তুলেছে। পরি মুখে হাত দিয়ে মায়ের বুকে মুখ গুছে দিয়েছে। মিষ্টি পরির কাণ্ডে ফিক করে হেসে দিল। এতক্ষণ খিদে লেগেছে মেয়েটার। আশপাশ তাকে দেখছি কেউ আছে কিনা, থাকলে পরীকে রুমে নিয়ে যেতে একটু সাহায্য করলে ভালো হতো। পেছনে তাকাতেই দেখতে পেলাম উনি আমাদের মামের দিকে তাকে মুচকে হাসছে। আমি বেশ বুঝতে পেরেছি পরীর সাথে যে কথাগুলো বলেছি তা শুনে হাসছে। উনি আমাদের দিকে এগিয়ে এলেন। আমি ভুরু কুঁচকে তাকালাম। উনি আমার সামনে এসে হালকা ঝুঁকে বলল, পরীর মিষ্টি আম্মু, পরীকে আমার কোলে দাও, আমি ওপরে দিয়ে আসছি। আমি আস্তে করে ওনার কোলে পরীকে দিলাম। উনি এমনভাবে কোলে নিল যা দেখে ফিক করে হেসে দিলাম। উনি গম্ভীর হয়ে বলল, হাসার কিছু নেই, আমি বাচ্চা কোলে নিতে পারি না, আর কখনো নেইনি তাই। আমি হেসে বললাম, বাচ্চা কোলে নেয়নি ঠিক আছে, কিন্তু দেখে মনে হচ্ছে আপনি বোম কোলে নিয়েছেন অনেকবার, তা না হলে এইভাবে কেউ কোলে নেয়? উনি আমার কথায় ছোট ছোট করে তাকালো। আমি মুচকি হেসে সামনে পা বাড়ালাম। মেয়ে আমার বাবাকে এত চেনে যে গায়ের স্মেলেই বুঝে আমি কিনা। উনি আমার সাথে এগিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পরি মুখ ফুলিয়ে নিয়েছে, কান্নার জন্য রেডি হচ্ছে। উনি তা দেখে আমার মতো করে বলল, কে মেরেছে আমার পরীকে? পরীর পরিমা মেরেছে? ঠিক আছে, আমি এখনই পরীর পরিমাকে মেরে দেব। ওনার কথায় মেয়ে মুখ লাল করে জোরে জোরে কাঁদতে লাগলো। উনি পরীর দিকে কাঁদো কাঁদো চেহারা করে তাকে আমার দিকে তাকলেন। আমি খিলখিল করে হেসে উঠে রুমে প্রবেশ করি। ওনার চালে ওনাকেই মাত দিয়ে দিল আমার মেয়ে। উনি অসহায় মুখ করে রুমে এসে পরীকে বিছানায় শুয়ে দিল। আমি বিছানায় পা গুটিয়ে বসে পরীকে কোলে তুললাম। উনি তড়িঘড়ি করে বলল, মোবাইল রেখে গেলাম, প্রয়োজন হলে কল দিও। আমি নিচে মায়ের কাছে যাচ্ছি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। পরীকে ফিডিং করার জন্য রুম থেকে বেরিয়ে যায় উনি জানে উনি থাকলে আমার সমস্যা হবে, তাই বাহানা দিয়ে চলে যায়। কেন জানি ওনার সাথে আমি নিজেকে সেফ মনে করি। লোকটা বরাবরই ভালো, ওনার প্রতি মায়া কাজ করে। উনি হেসে কথা বললে মনে হয় অর্ধেক কষ্ট বিলীন হয়ে গেছে। কাল বিয়ের পর থেকে অদ্ভুত অনুভূতি হচ্ছে, কিন্তু এখন অবধি নামটাই জানা হলো না। আমি তাকে আমার পরীর বাবা হিসেবে সম্বোধন করি, কিন্তু আমার পরীটা তার কোলে যেতেই চায় না। কেন যে এমন করে পরীটা বুঝতে পারছি না। আমি জানি পরীও ওনার কোলে থাকতে চায় না বলে ওনার কষ্ট হয়। কথায় আছে যে জিনিস আমাদের থাকে না তার প্রতি আসক্ত হই বেশি। পরীর মা পরীকে ছেড়ে গেছে, তাই পরী মা শব্দ আর মায়ের ছোঁয়া সবকিছুই তার প্রতি বেশি আকৃষ্ট। পরীকে ফিডিং করানো শেষ করে ওনার ফোনে কল দিলাম। উনি সাথে সাথে রিসিভ করলো। আমি ওনাকে কথা বলতে না দিয়ে তড়িঘড়ি করে বললাম, পরীর বাবাই তাড়াতাড়ি রুমে আসুন তো, বিশেষ দরকার, হারি আপ। এই বলে ফোন কেটে দিলাম। আমি জানি ওনার আসতে 1 মিনিট সময় লাগবে, উনি দৌড়ে আসবে। আমার বেশ হাসি পাচ্ছিস, কি করে ফেললাম ধ্যাত। আমার ভাবনায় জলাঞ্জলি দিয়ে উনি ঠাস করে দরজা খুলে দৌড়ে আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আমি বেশ বুঝতে পেরেছি উনি মায়ের রুম থেকে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে এসেছে। উনি হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে, সমস্যা কোথায়? পরীর নাকি তোমার? ফোনে এইভাবে বললে কেন? তোমার কি ব্যথা লাগছে?
মাকে ডেকে দেব, প্লিজ বলো। আমাকে বলতে সংকোচ বোধ করলে আম্মুকে বলো। সেলাইয়ের সমস্যা। ওনাকে হাইপার হতে দেখে ওনার কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম, আচ্ছা আপনার নাম কি? উনি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি অন্য গ্রহ থেকে ল্যান্ড করেছি। উনি বোকা চাহনি দিয়ে বলল, লাইক সিরিয়াসলি মিষ্টি, প্লিজ তুমি আবার এইটা বলো না যে তুমি আমার নাম জানার জন্য ফোন করে ডেকেছ। আমি নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি দিয়ে বললাম, আসলেই তাই, আমি নাম না জানার জন্যই ওইভাবে ডেকেছিলাম। ফোনেও তো পরীর বাবাই দিয়ে সেভ করা, তাই নাম জানতে চাইলাম। এতদিনের পরিচয়, কিন্তু নাম জানি না। উনি আমার দিকে তাকে মুচকি হেসে বিছানায় বসে পরীর মুখের দিকে তাকিয়ে বলল, দেখলে পরী, তোমার মা আমার নাম অবধি জানে না। কি করা যায় বলো তো? বকা দিব? কিন্তু বকা দিলে তো তুমি কেঁদে দিবে, তাই বকা দিব না। পরী ড্যাব ড্যাব করে তার বাবাইয়ের দিকে তাকিয়ে আছে। কি বুঝলাম এটা জানি না, তবে সে তার বাবাইয়ের শেষের কথায় ঠোঁট প্রসারিত করে হেসে দিল। উনি মেয়ের দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে আমাকে বললেন, দেখো মিষ্টি, আমার মেয়ে আমার কথায় হাসছে। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আপনি কাঁদেন বলেই পরী হাসে না, এখন কাঁদেননি তাই সে হাসছে। উনি খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি আর কাঁদবো না। আমি পরীর দিকে তাকে বললাম, পরীর বাবাইয়ের নামটা এখন অবধি জানলাম না কিন্তু। উনি ফিক করে হেসে বলল, সি মিষ্টি, নিজের বরের নাম জানো না? আমি ওনার কথায় হকচকিয়ে গেলাম, লজ্জা লাগছে প্রচুর। বর? নিজের বর? আমার বর কথাটা কানে প্রতিধ্বনি হতে লাগলো। উনি নিজের বলা কথায় নিজে অবাক হয়ে গেল। আমি পরীর দিকে তাকে লজ্জা সংবরণ করছি। উনি মাথা চুলকাতে চুলকাতে বলল, ইয়ে মানে আমার নাম সাখাওয়াত শেখ আরান, তুমি আমাকে আরান বলে ডাকতে পারো। আমি পরীর দিকে তাকিয়ে কোনো রকম নিজেকে স্বাভাবিক রাখলাম, মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। উনি বসা থেকে উঠতে গেলে আমি ওনাকে ডেকে উঠি, পরীর বাবাই। উনি আমার ডাক নাম শুনে মুচকি হেসে বললে, হ্যাঁ বলো। আমি ওনার দিকে তাকে বললাম, এবার সত্যি সত্যি হেল্প করতে হবে। উনি দাঁত কেলে হেসে উঠল, হাসি থামিয়ে বলল, কি হেল্প করতে হবে? আমি পরীকে ওনার দিকে এগিয়ে দিলাম। উনি অসহায় বলল, একদম না, তোমার বিচ্ছুমে আমাকে পছন্দ করে না, আমি নিলেই কাঁদবে। আমি হেসে উঠে বললাম, এখন কাঁদবে না, আপনি নিয়ে দেখুন। আমি পরীর সাথে কথা বলতে বলতে পরীকে ওনার কোলে দিলাম। উনি আমার দিকে আর পরীর দিকে তাকাচ্ছে বারবার। পরী কাঁদছে না দেখে বেশ অবাক হলো। আমি ওনার অবাক হওয়া দেখে বললাম, আপনি পরীর সাথে হেসে হেসে কথা বলবেন, পরী কাঁদবে না। আর আমার গলা যতক্ষণ শুনবে ততক্ষণ এমনিতেই কাঁদবে না, বুঝলেন? উনি মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। আমি পরীকে গোসল করাবো, তাই সব কিছু ঠিক করে নিচ্ছি। ওয়াটার হিটারে পানি গরম করে নিলাম। উনি বসে বসে পরীর সাথে কথা বলছে, আমি তা দেখে মুচকি মুচকি হাসছি। পরীকে ওনার কোল থেকে নিয়ে পুরো শরীরে অলিভ অয়েল মেখে দিলাম। পরী হাত পা নাড়িয়ে খেলছে। আমি পানিগুলো নিয়ে বারান্দায় আসতে চাইলে উনি কপট রাগ দেখে বলল, একদম এসব করতে যাবে না। আমি পানি এনে দিচ্ছি, চুপচাপ বসে থাকো। একে তো উঠে দাঁড়াতে পারে না, তার উপর ভারী জিনিস নিবে। আরানের যত্ন করে বকাগুলো খুব হাসি পাচ্ছে। আমি জানি না কেন জানি মনে হচ্ছে আকাশ এতটা ক্যারিং হলে আমার ফুল আমার কোলে থাকতো। বিধির বিধান হয়তো এইটাই আছে। আমি পরীর মা হব। আমি চাই অতীত ভুলে যেতে। এই অতীত আমাকে ভালো থাকতে দিবে না। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে লিজা যদি ফিরে আসে, যদি পরীকে আমার থেকে কেড়ে নেয়, আমি কি পরীকে হারিয়ে ফেলবো, খুব ভয় হচ্ছে। আরানের ডাকে আমার ঘর কাটলো, কিন্তু চিন্তা বাদ দিতে পারছি না। পরীকে গোসল করালাম, বিছানায় শুয়ে গা মুছে দিয়ে পাতলা একটা জামা পরিয়ে দিলাম। মেয়েটাকে পরীর মতোই লাগে। আমি কোলে নিয়ে অনেকগুলো চুমু খেলাম। হুট করে হারানোর ভয় জেঁকে বসেছে। উনি বিছানার একপাশে বসলেন। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে পরীকে ওনার কোলে দিলাম। আরান পরীকে আদর করতে করতে বলল, তুমি বাচ্চাদের গোসল করানো শিখলে কি করে? আমি হলে তো এতক্ষণে পানিতে রেখে সাঁতার শেখাতাম। ওনার কথা আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। আমি নিজের হাসি চাপিয়ে বললাম, আমি যদি না থাকতাম তখন পরীকে আপনি সামলাতেন, আর ওই সময় পরিস্থিতি আপনাকে সব শিখিয়ে দিত। মানুষ জন্ম থেকে সব শিখে আসে না, পরিস্থিতি শেখায় সব। উনি আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার শেখার প্রয়োজন নেই, তুমি আছো তো তাই।
আমার কেন জানি খুব খারাপ লাগছে। বারবার মনে হচ্ছে লিজা আমার মেয়েকে নিয়ে যাবে। আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। উনি পরীর সাথে কথা বলতে বলতে আমার দিকে তাকিয়ে হকচকিয়ে গেলেন। আমি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা আরান, লিজা যদি এসে পরীকে চায় তখন কি করবেন? আপনি কি পরীকে ওর আসল মায়ের কাছে দিয়ে দিবেন? আমি কিন্তু আমার পরীকে কাউকে দিব না। প্রয়োজনে আমি ওকে নিয়ে দূরে চলে যাব। আরান, আপনি সত্যি করে বলুন, লিজা ফিরে আসলে পরীকে দিয়ে দিবেন ওর কাছে? আরান আমার কথায় মাথায় নিচু করে ফেলল। আমার তীব্র যন্ত্রণা হচ্ছে, নিজেকে পাগল পাগল লাগছে। আমি পরীকে ওনার কোল থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। আমি পরীকে কারো কাছে দিব না, আমি চলে যাব আমার পরীকে নিয়ে। উনি আমার মাথায় হাত রাখলেন। আমি ওনার স্পর্শ পেতেই অশ্রুসিক্ত চোখে ওনার দিকে তাকালাম। উনি মলিন হেসে বলল, লিজা কখনো ফিরবে না, আর যদি ফিরেও তাও সে পরীকে কখনো পাবে না। পরীর ওপর অধিকার খাটাতে পারবে না। কোর্ট থেকে সেভাবেই কাগজ তৈরি করে রেখেছি। তারপর যদি সে আসে তো আমি তোমাকে আর পরীকে নিয়ে দূরে চলে যাব। আমি ওই রকম পুরুষ নই যে হীরা ফেলে আবার কাছের পিছে ছুটব। লিজা আমার জীবনের প্রথম নারী হলেও তুমি আমার জীবনের শেষ নারী হবে আর হয়েছ। আমি তো এইটা জানি তুমি পরীর মা। তুমি কাকে পরীর মা বলছো তা আমি জানি না। যা জানতাম তা ভুলতে চেষ্টা করছি। জন্ম দিলেই মা হয় না মিষ্টি, তেমনি লিজাও পরীর মা নয়। লিজা আমার পরীকে প্রথমে মেরে ফেলতে চেয়েছিল, আমি বাধ্য করেছি বাঁচিয়ে রাখতে। তাহলে সে কিভাবে পরীর মা হবে? আমি মন প্রাণ থেকে মানি তুমি পরীর মা। তুমি বলেছিলে না আমি পরীর আসল মায়ের কাছে পরীকে দিয়ে দিব? হ্যাঁ, আমি অলরেডি দিয়ে দিয়েছি পরীর আসল মা। তুই কখনো উল্টাপাল্টা কথা বলবে না। দেখো তোমার কান্না দেখে তোমার মেয়ে তোমার দিকে কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ওনার কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। আরান আমার চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে বাইরে চলে গেলেন। আমি তাকে ভুল ভেবেছিলাম। না, আমার ভুল ভাবা ঠিক হয়নি। আরান তো বললে আমি পরীর মা। হ্যাঁ, ঠিকই বললো, আমি পরীর মা। আমি কেন লিজাকে ভয় পাবো? একদম ভয় পাবো না, পরী আমার মেয়ে। আমি পরীর চোখে ঠোঁটে সারা মুখে চুমু দিয়ে দিলাম। আমার মেয়েটা আদর পেলেই চুপ করে থাকে। ইদানিং পরী হাসে, কি জানি কি কথা বুঝতে পারে কিনা, তবে ওর সাথে কথা বললে হেসে দেয়। শব্দহীন নির্মল স্নিগ্ধ সে হাসি এক মুহূর্তে মন ঠান্ডা করে দেয়। আমি পরীর সাথে কথা বলতে লাগলাম, তখন আরান রুমে আসলো। তার পায়ের শব্দ পেয়ে তাকালাম। আরানের হাতে এক গাদা খাবার। আমার বুঝতে বাকি রইল না সেই সবগুলো খাবার আমাকে খেতে হবে। আমি মুখ বাঁকিয়ে আরানের দিকে তাকালাম। উনি আমার তাকানো উপেক্ষা করে বলল, এইভাবে তাকে লাভ নেই। কাল রাতের পর আর কিছুই খাওয়া হয়নি তোমার। এখন প্রায় 11টা বেজে চলছে, তাই কোনো রকম মুখ ব্যাকা করবে না। ফটাফট সব খেয়ে নিবা। ঔষধ আছে অনেকগুলো, তাই সব শেষ করবে। আমি অসহায় হয়ে বললাম, তাই বলে এতগুলো? আমি এত সব পারবো না। আরান, বোঝার চেষ্টা করুন। আরান ভুরু জোড়া কুঁচকে তাকিয়ে বলল, পরীকে আমার কাছে দিয়ে দাও আর এইসব শেষ করবে। ভুলে যেও না, আমি তোমার বড়, তাই কথা না শুনলে ঠাস ঠাস লাগিয়ে দেব। সো নো এক্সকিউজ। আমি আরানের কথার আগা চোখে তাকালাম আর চোখে পরীকে আস্তে করে বিছানায় শুয়ে দিলাম। আরান বিছানার উপর খাবারের ট্রে রেখে পাশে বসলেন। আমি খাবার নিতে গিয়ে আরানের দিকে তাকে জিজ্ঞেস করলাম, আপনি খেয়েছেন? আরান তৃপ্তিময় মুচকি হাসি দিয়ে বলল, না, এখনো খাওয়া হয়নি। আগে তুমি খেয়ে নাও, তারপর তোমাকে ঔষধ খাইয়ে আমি খাবো। তাই তাড়াতাড়ি খাও, অলরেডি ওষুধের সময় চলে গেছে, খাওয়া শুরু করো। আমি বারবার হাজারবার অবাক হচ্ছি ওনার কথায় ওনার কাজে। আচ্ছা, লোকটা এমন কেন? এমন লোককে লিজা অবহেলা করেছে? কিভাবে করলো? এমন মানুষকে নিমিশে ভালোবেসে ফেলা যায়, কিন্তু লিজা এত বছরও পারল না। পরিরাম্য কি ভাবছে এত? ওনার কথায় ধ্যান ভাঙলো। আমি হকচকিয়ে গেলাম। ওনার কথার পিঠে বললাম, কিছু না, তবে আমি খাবার খাবো যদি আপনিও খান। এতগুলো খাবার একা খেতে এমনিতেই পারবো না, দুজন মিলে খেলে শেষ হয়ে যাবে, সাথে আপনারও পরে খেতে হবে না। রাজি থাকলে বলুন। উনি আমার কথায় ফিক করে হেসে উঠল। আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, পরিরাম্য, আমি সব বুঝি, কিন্তু
তুমি তোমার খাবার থেকে বাঁচার জন্য এমন করছো। তাও রাজি হলাম, যাও। আমি ওনার কথায় হেসে খাবার মুখে দিলাম। উনিও খেতে শুরু করলো। খাবার শেষ করে আমাকে ঔষধগুলো এগিয়ে দিল। আমিও খেয়ে নিলাম। পরি ঘুমিয়ে পড়েছে। আমি খাবার শেষ করে উঠতে নিলেই উনি থামিয়ে দিয়ে বলল, মিষ্টি, এত কেয়ারলেস কেন? তুমি তোমার বেল্ট কই? তোমার যে সিজার হয়েছে তুমি ভুলে গেছো? ডাক্তার পই পই করে বলেছে কোমরে বেল্ট পরে হাঁটাচলা করতে, তাই বেল্ট পরে হাঁটাচলা করবে। আমি এবার কাঁদো কাঁদো মুখ করে তাকে বললাম, আপনার প্রফেশনটা শিক্ষক হলে মানাতো, একদম মাস্টার মশাই টাইপ, খালি এটা করব না ওটা করব না। উনি আমাকে বলল, আমি তোমাকে 2 বাচ্চার মা ভেবে ভুল করে ফেলেছি, তুমি এখনো নিজে বাচ্চা, একদম অবাধ্য বাচ্চা। আমি মুখ ভেঙচি কেটে উঠে বেল্ট নিলাম। তখন মামুনি দরজার বাইরে দাঁড়িয়ে আমাকে মিষ্টি বলে ডাকলো। আমি বেল্ট রাখতে গেলে আরান আমাকে থামিয়ে দরজার কাছে গিয়ে মামুনিকে রুমে নিয়ে আসলো। মামুনি আমার কাছে এসে এক পাশে থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু, এইখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমাকে নিজের মা মনে করে বলবি। এইটা এখন তোর বাড়ি, তোর ঘর, তাই কোনো কিছুতেই সংকোচ করবি না। তুমি আমার মেয়ে হয়ে থাকবি। এইটা তোর স্বামীর সংসার পরে, আগে কিন্তু তুই আমার মেয়ে, আমার ছেলের বউ পরে, বুঝলি? আমি মাথা নিচু করে রেখেছি। উনি আমার মাথায় হাত বুলিয়ে পরীর কপালে চুমু খেয়ে পরীর কাছে গিয়ে আদর দিল। আমি মামুনির দিকে তাকিয়ে আছি, কোথায় আকাশের মা আর কোথায় মামুনি। আমি মামুনির সামনে গিয়ে দাঁড়ালাম। মামুনি আমার দিকে তাকাতে আমি মামুনিকে জড়িয়ে ধরলাম। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মামুনি আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আরান আমাদের দিকে তাকে মুচকে হাসছে। আমি মামুনিকে ছেড়ে দিয়ে দাঁড়ালাম। মামুনি 2 হাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল, সুন্দর করে গিয়ে গোসল করে নাও, তারপর বারান্দায় একটু হাঁটাহাঁটি করতে হবে, তবে ভুলেও সিঁড়ি বেয়ে নিচে নামবে না, পুরোপুরি সুস্থ হবে তবে নিচে যাবে, ঠিক আছে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। মামুনি চলে গেল। আরান বারান্দায় গিয়েছে, তার কল এসেছে, তাই কথা বলছে। আমি ধীর পায়ে এগিয়ে আমার ব্যাগ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ব্যাগ পেলাম না। হতাশায় দাঁড়িয়ে রইলাম, কোমরে হাত দিয়ে ভাবছি ব্যাগপত্র কোথায় যেতে পারে। তখনই পেছন থেকে আরানের গলা পেলাম। উনি ফোন কানে নিয়ে আমার দিকে তাকে বলল, মিষ্টি, তোমার কাপড় চোপড় আলমারিতে রাখা আছে, চেক করে দেখো, তবে ভারী কিছু পরবা না। এই বলে উনি বারান্দায় চলে গেলেন। কথা বলতে বলতে, কি অদ্ভুত লোকটা, সব বোঝে কেন, আমার সব খেয়াল রাখে। ওনাকে নিয়ে আমি অনায়াসে 2-1 উপন্যাস রচনা করতে পারবো। এত কষ্টের পরও কিভাবে থাকে সে? মেয়েদের সহ্য ক্ষমতা প্রচুর, কিন্তু উনি ছেলে হয়ে এত কিছু সহ্য করলো কি করে? উনি আমার জীবনে অলিখিত কাব্য। আমার বাবার পরে এই লোকটাকে শ্রেষ্ঠ পুরুষের খেতাব দেওয়া যাবে, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ পুরুষ। এই গল্পটা অনেক সুন্দর। যদি প্রথম পর্ব ভালো লাগে, লাইক কমেন্ট করুন এবং কমেন্টে জানান প্রথম পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।